জিনপরি ছিল সাহেব, জিনপরি। আগুনের মতন জ্বলন্ত মুখ, 3বার চাবুক মারতেই আমার মাথা ঘুরে উঠছিল সাহেব। দেখুন সাহেব, মারের দাগ পড়ে গেছে। আমারে বাড়ি যাওয়ানোর অনুমতি দেন সাহেব, আমি এখানে আর আইতাম না আর। শেহজাদ বিরক্ত মুখে কুতুবের দিকে তাকিয়ে রইল। পিঠে কালশিটের দাগ বসে গেছে 3টে। তুমি থামবে? কোনো জিনপরি নেই এখানে। সত্যি করে বলো, কাকে দেখেছো? কুতুব হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, খোদার কসম সাহেব, জীবনও অমন জিনিস আমি এই মহলের আশেপাশে দেখি নেই। ওইটা মানুষ আসিল না। দ্বিতল ভবনের চত্বরে দাঁড়িয়েছিল অপরূপা। কুতুবের আজগুবি কেচ্ছা শুনে শেহজাদ বিরক্ত হয়ে আধমরা লোকটার দিকে তাকালো। লোকটার পাশেই পড়েছিল পানি, তার মানে কেউ তাকে পানি খাইয়েছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা বার্তা দিতেই সে হাঁক ছেড়ে ডাকলো, সাফায়েত। বলো ভাইজান। সায়রা সোহিনীকে ডাকো। জি। সায়রার সোহিনী হাজির হলো। কুতুব বলল, না সাহেব, আমি মহলের কন্যাদের চিনি। ওই কন্যারে আমি কোনোদিন দেখি নাই। সে জিনপরি আসিল, এনারা ছিলেন না। শেহজাদ এবার কটমট গলায় বলে, এই ওকে কেউ কমল বিলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলো, দ্রুত যাও। কুতুব ভয়ে কাতর হয়ে লুঙ্গির গোশ তুলে দিল এক দৌড়। সায়রা সোহিনী আর শিবান হি হি করে হেসে উঠল। শিবান হাসতে হাসতে বলল, চিকনা কুতুব মনে হয় সুন্দর বইয়ের কথা বলছে শেহজাদ ভাইজান। বলেই সে হি হি করে হাসতে লাগলো। শেহজাদ কৌতূহলী চোখে তাকালো তার দিকে। সম্রাটকে তাকাতে দেখে শিবান সায়রার পেছনে গিয়ে দাঁড়ালো। ভুল হয়ে গেছে ভাইজান। সায়রা শিবানের গাল টেনে নিয়ে বলল, ছি, তুমি এসব কি বলছো শিবান? ও এখানে কেন আসবে? শেহজাদ সন্দিহান কণ্ঠে বলল, সুন্দর বউকে। কথাকে গুরুত্ব দেওয়া শিবান উকি দিয়ে শেহজাদের দিকে তাকিয়ে বলল, দাদাজান কাল যে সুন্দর বউ নিয়ে এসেছিল সে। সায়রা ওর মুখ চেপে ধরে বলল, ওর কথা কানে নেবেন না ভাইজান। তুমি চুপ থাকো। ও মিথ্যা বলছে সেটা তুমি জানলে কি করে? ও সত্যিও তো বলতে পারে। ওই মেয়ের এত দুঃসাহস কি করে হয় আমার লোকেদের গায়ে হাত তোলার? এত স্পর্ধা তার। আব্বা, আপনি কাকে মহলে এনেছেন? শেহজাদ সাহেব ধীর পায়ে হেঁটে এসে পুত্রের কাঁধে হাত রেখে বলে, শান্ত হও, আমি অপরূপার কাছে এক্ষুনি যাচ্ছি। জানতে চাইবো সে এটা করছে কিনা। আলবাত সেই করেছে আব্বা। আপনি না জেনে শুনে একটা অপরিচিত মেয়েকে মহলে নিয়ে এলেন, এটা কি ঠিক হলো? আপনার কাছে এটা মোটেও আশা করিনি আমি। তার উপরে সন্দেহ আমার দ্বিগুণ বেড়েছে। কারো কথায় কর্ণপাত না করে মহল চত্বর ছাড়ল শেহজাদ। অপরূপা দ্বিতল ভবনের চত্বরে দাঁড়িয়ে পুরোটা কথা শুনল চুপচাপ। সে অনুতপ্ত নয় একটুও। তীব্র আগ্রহ নিয়ে সায়রা সোহিনী অপরূপার কাছে জানতে চায় কেন সে এমনটা করেছে। অপরূপা তাদের সবটা বলে। একটা মানুষ মুখ খুলছে না, তারপরেও কেন তার উপরে জুলুম করা হচ্ছে? এখানকার পুলিশও কি এই মহলের সাহেবদের কথা মতো চলে? নাইলে এভাবে তাদের হাতে আইন তুলে দেওয়া কেমন কথা? সায়রার সোহিনী চুপ থাকে, পরক্ষণে হেসে ওঠে, বলে, মারটা কিন্তু দারুণ ছিল আপা, নইলে 3 চাবুকের আঘাতে বেহুশ। বলেই দুজন সশব্দে হেসে ওঠে। অপরূপা তাদের সাথে হাসে, প্রশ্ন করে, আচ্ছা, যাত্রা বলার কথা বলছিলে না তোমরা, যাব না? সায়রার চেহারা মলিন হয়ে যায়। নারী শিল্পের গায়ে নাকি চাবুক মেরেছে ওই সন্ত্রাসটা, তাই মঞ্চ সাজবে না। যাকে পেটাচ্ছে উনি? জি। অপরূপা চুপ থাকলো, বলল, সে যাই হোক, অমন ভাবে মারার চাইতে একবারে মেরে ফেলাই ভালো। আমি মানুষের কষ্ট সইতে পারি না, তুমি কমলমতি তাই। এসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত। শেহজাদ ভাইয়ের কাছে সার পাওয়া মুশকিল। অপরূপা লোকটার নাম শুনতেই বিরক্ত হয়। উপর দিক থেকে লোকটা যতই সুকুমার সুদর্শন, ভেতরটা ততটাই নিকৃষ্ট। তার কাছে একজন পুরুষই শ্রেষ্ঠ, যার কঠিন রূপ কখনো সে দেখেনি। সন্ধ্যায় নামাজ কালামা জিকির সেরে রসাই ঘরে রাতের খাবারের আয়োজনের ধুম পড়েছে। সকলের জন্য রুটি বেলছে মতিবান। পান খাওয়ার কারণে জিহ্বার দাঁত সারাক্ষণ লাল হয়ে থাকে তার। রুটি বেলতে বেলতে মুগ্ধ চোখে অপরূপার দিকে বার কয়েক তাকায় সে, আর তার বোকামির কথা মনে করে দাঁত কেলিয়ে হাসতে ইচ্ছে করে। সে তো রাজার ঘরে রানী হওয়ার মতো মেয়ে, সে কিনা ঘর সেরছে এমন একজনের হাত ধরে যার দুপলে কেউ নেই। অপরূপা পিড়িতে বসে তরকারি কেটে দেয়। শিবানের আম্মা হামিদা বেগম তার তরকারি কাটা দেখে, টুকটাক প্রশ্ন করে, যেমন বাড়িতে কে ছিল, আগে রান্নাবান্না করতো কিনা, পড়াশোনা কতটুক করেছে, কোরআন পড়তে পারে কিনা, নামাজ কালাম পড়ে কিনা। অপরূপা তার জবাব দেয়। সবটা শুনে খোদেজা মাঝে মাঝে মেয়েটাকে আর চোখে দেখে।